আজাদি কা অমৃত মহোৎসব ড্যাশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। তো এটা কবে এটা হয়েছিল? আজাদি কা অমৃত মহোৎসব। এটা হয়েছিল হচ্ছে ১২ই মার্চ ২০২১। ১২ই মার্চ ২০২১ হয়েছিল। কেন? ৭৫ বছর আজাদি, আমাদের ভারত স্বাধীন ৭৫ বছর উপলক্ষে এটা হয়েছিল এই আজাদি কা অমৃত মহোৎসব। যার থিমগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো আগের ক্লাস যারা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। সেখানেও একটা কোশ্চেন ছিল। এরপরে দেখো ২ নম্বর কোশ্চেন, জনসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে ২০১১ সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমবর্ধমান ক্রমানুসারে স্থান দিন। ৪ খানা রাজ্য রয়েছে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড। তো এই ৪ খানা রাজ্যকে ২০১১ সালে আদমশুমারি অনুসারে কি করতে হবে? জনসংখ্যার ঘনত্বের উপর ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড় আমাদের সাজাতে হবে। মানে সবচেয়ে কম, প্রথমে আমাদেরকে খুঁজতে হবে সবচেয়ে কম জনঘনত্ব কোন রাজ্যের ২০১১ সালে আদমশুমারি অনুসারে। তো সেটা হচ্ছে সবচেয়ে কম হচ্ছে নাগাল্যান্ড, তারপরে হচ্ছে মণিপুর, তারপরে মেঘালয়, তারপর হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার হচ্ছে সবচেয়ে বেশি। নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরার হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব ছিল। এরপরে চলে যাও ৩ নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে লু ঘটনাটি লক্ষ্য করা যায়? তো এটা তো তোমরা সবাই পারবে। লু যেটা হয়ে থাকে কোথায়? রাজস্থানে লু লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে, অবশ্যই মনে রাখবে গ্রীষ্মকাল, কথাটা মনে রাখো। লুটা হয়ে থাকে কখন? গ্রীষ্মকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, যাকে লু বলা হয়। আর তখন পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে সাথে ধূলিঝড়ের সৃষ্টি হয়, যাকে কি বলা হয়? আঁধি বলা হয়। তো লু ও আঁধি দুটোই মনে রাখো। এরপরে চলে যাও ৪ নম্বর কোশ্চেন, ভারতের আদমশুমারি অনুসারে কে স্বাক্ষর? স্বাক্ষর কাদেরকে বলা হয়? এই আদমশুমারি আমাদের ২৬শে আদমশুমারি হবে, ২০১১ সালে শেষ হয়েছিল। তো এই আদমশুমারিতে স্বাক্ষর কাদের হিসাবে ধরা হবে? স্বাক্ষর তারাই হবে যারা ৭ বছরের ঊর্ধ্বে একজন ব্যক্তি, যিনি যেকোনো ভাষায় বুঝতে এবং পড়তে এবং লিখতে পারবেন। ভাষা বুঝতে পারবে, পড়তে পারবে এবং লিখতে পারবে। সেটা যেকোনো ভাষা হতে পারে। ৭ বছরের ঊর্ধ্বে বয়স অবশ্যই হতে হবে। তো তাদেরকে তখন স্বাক্ষর হিসেবে গণ্য করা হবে। এরপরে দেখো এখান থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে বারবার এসছে, আবারও এবছর আসার চান্স রয়েছে। এমটিএস ২০২২, ২৩, ২৪, জিডি ২০২২, ২৩, ২৪-এও এসছে। তো সেটা হচ্ছে কি ২০১১ সালে আদমশুমারি অনুসারে ভারতের মোট সাক্ষরতার হারটা কত ছিল? ভারতের সাক্ষরতার হার ছিল মোট হচ্ছে ৭৪.০৪%। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। বারবার আমরা আলোচনা করে এসেছি। পুরুষ জনসংখ্যা এবং মহিলা জনসংখ্যার সাক্ষরতার হার ছিল হচ্ছে ৮২.১০ আর ৬৫.৪। পুরুষদের ছিল ৮২ আর মহিলাদের ৬৫। ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 96.2% সাক্ষরতার হার সহ সাক্ষরতার দিক থেকে কেরালা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। তাহলে ২০১১ সালে আদমশুমারি অনুসারে সাক্ষরতার দিক থেকে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? কেরালা। ২০১১ সালে আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্যের মধ্যে বিহারের সাক্ষরতার হার সর্বনিম্ন। সর্বোচ্চ কেরালা, সর্বনিম্ন বিহার। ২০১১ সালে আদমশুমারি অনুসারে অরুণাচল প্রদেশের সাক্ষরতার হার 66.95% সহ ভারতের দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল। তো সবসময় তো সর্বোচ্চ বা সর্বনিম্ন দেয় না, কোনো সময় এই দ্বিতীয় দিয়ে দেয়। তো দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার, ভারতের দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার সেটা কি না হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, যেটা ৬৬.৯৫% বা প্রায় ৬৭% থাকতে পারে অপশানে। ৫ নম্বরে দেখো, নিচের কোন পুরস্কার এবং সংস্কৃতি ভেমপত্তি চিন্নাসত্তম পায়নি? কোন পুরস্কার বা সংস্কৃতিটা ভেমপতি চিন্নাসত্তম পায়নি? সেটা কোনটা? না সেটা হচ্ছে পদ্মশ্রী। পদ্মশ্রী কিন্তু পায়নি। তিনি কি পেয়েছেন? কালিদাস সম্মান পেয়েছেন, সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, কিন্তু পদ্মশ্রী কিন্তু তিনি পাননি। তো ভেমপত্তি চিন্নাসত্তম ইনি কে? না কুচিপুড়ি নৃত্যের একজন গুরু।
যিনি 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন, পদ্মশ্রী পায়নি, পদ্মভূষণ পেয়েছিলেন। 6 নম্বর দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ড্যাশের প্রয়োগের সাথে তার সমস্ত প্রশাসনিক ক্ষমতা হারিয়ে ফেলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনটা বলো? এই যে ভারত শাসন আইন 1858, ভারত শাসন আইন 1858 প্রয়োগের সাথে সাথে তার সমস্ত প্রশাসনিক যে ক্ষমতাগুলো ছিল সেগুলো কিন্তু তিনি হারিয়ে ফেলে। 3 বারের অলিম্পিয়ান পিটি ঊষা ড্যাশে 4টি ইভেন্ট, 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডলস এবং 4x400 মিটার রিলে এশিয়ান গেমসে রেকর্ড ভেঙেছেন। 4টা ইভেন্টে এশিয়ান গেমসে রেকর্ড ভেঙেছেন 3 বার অলিম্পিয়ান পিটি ঊষা। ড্যাশে কোথায় না, এটা হচ্ছে কিসে বলতো? এটা হচ্ছে সিওল 1986। সিওল 1986 এ 4টা ইভেন্টে এশিয়ান গেমসের রেকর্ড ভেঙেছেন। 4টা ইভেন্ট যেগুলো দেখতেই পাচ্ছ, তো 4টা ইভেন্টও ভালো করে মনে রাখতে হবে এগুলো। তারপরে দেখো তেলাইয়া বাঁধ। তেলাইয়া বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। এটা ঝাড়খণ্ডে রয়েছে এই বাঁধটি। নিচের কোনটি ভারতের কন্টিজেন্সি ফান্ডের বৈশিষ্ট্য নয়? কন্টিজেন্সি ফান্ড তার বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাতা এবং ভাতার অধীনে চার্জ করা হয়, এটা নয়। বাকি যেগুলো হয়েছে দেখো, ভারতের এন্টিজেন্সি ফান্ড এটি 267 ধারার অধীনে প্রতিষ্ঠিত। এটি ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে জারি করা হয়, আর এটি জরুরি অবস্থার জন্য। 10 নম্বর, নিচের কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞের আত্মজীবনীর শিরোনাম মাই লাইফ মাই মিউজিক? মাই লাইফ মাই মিউজিক এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে রবিশঙ্কর, রবিশঙ্করের আত্মজীবনী। তো তোমরা যারা এখনো ক্লাসটাকে লাইক করনি, তো অনেকে লাইক করনি আমি বলিনি বলে, তাই কি না? তো অবশ্যই বলবো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে লাইক করে ফেলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এই ধরনের প্রিপারেশন নিচ্ছে এক্সামের জন্য। আর যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। রেগুলার আমাদের সন্ধ্যে 6:30টায় ক্লাস আসে, এই জিকে ক্লাস সন্ধ্যে 6:30টায় পেয়ে যাবে তোমরা, যেখানে আমরা এমটিএস এর সমস্ত টপিক কিন্তু আমরা এখানে একদম কভার করবো। তোমাদের এক্সামের আগে সমস্ত কিছু কভার হবে। অলরেডি আমরা অনেক টপিক আলোচনা করেছি এক্সট্রা ভাবে প্রিভিয়াস ইয়ারের পাশাপাশি, তো এইভাবে আলোচনা হবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। তাছাড়া তোমরা যদি আমাদের পিডিএফ গুলো পারচেজ করো বা আমাদের এমটিএস ব্যাচে জয়েন করো, তো সেখানেও কিন্তু তোমরা সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে, সমস্ত কিছু ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো আমাদের ব্যাচে যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে, 199 টাকা পেড করতে হবে। 199, মাত্র 199 করা হয়েছে, যেটা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। মেসেজ করলে ওখানে প্রসেসগুলো বলে দেওয়া হবে। এই 199 টাকা পেড করলে তোমাদেরকে এই 4খানা পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে ফার্স্ট। তারপর তোমাদেরকে আমাদের এমটিএস গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে আদার্স বাকি সমস্ত প্রকারের নোটস কিন্তু ওখানে পেয়ে যাবে। তো যদি তোমরা এই ব্যাচে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওখানে মেসেজ করো। তো এবার চলো দেখে নিই 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি রয়েছে, ফেব্রুয়ারি 2023 অনুযায়ী কে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী? কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী কে? তো তিনি হচ্ছেন নীতিন গাডকারি। নীতিন গাডকারি অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক আনসার। কে ভারতীয় ইউনিয়নের কার্যনির্বাহী বিভাগের অধীনে পড়ে না? ভারতীয় ইউনিয়নের কার্যনির্বাহী বিভাগের অধীনে পড়ে না বলেছে, সঠিক অ্যান্সার হবে ভারতের প্রধান বিচারপতি। বাকি মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা কিন্তু ইউনিয়ন কার্যনির্বাহী বিভাগের মধ্যে কিন্তু পড়ে, ভারতের প্রধান বিচারপতি কিন্তু পড়ে না। গণেশ চতুর্থী উৎসবে গোয়ায় নিচের কোন নৃত্য পরিবেশিত হয়? গণেশ চতুর্থীতে গোয়ায় যে নৃত্যটি পরিবেশিত হয় সেটা হচ্ছে কি ফুগদি। ফুগদি নৃত্য। নৃত্য থেকে যে ক্লাসটা করেছি তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই যারা ক্লাসটা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে কিন্তু দেখে নেবে। আমরা অনেক আগে
ক্লাস করিয়েছি, সেই ক্লাসগুলো পারলে দেখে নাও। রিসেন্ট যে ক্লাসটা করিয়েছি সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আমরা কি করেছি, প্রত্যেকটা নৃত্য, যেগুলো নৃত্যগুলো পড়িয়েছি প্রত্যেকটার একদম ডিটেলসে পড়িয়েছি, একদম সম্পূর্ণ ডিটেলসে, মানে নৃত্য থেকে যাই কোশ্চেন আসুক না কেন সেটা তোমরা অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, তো ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন, মোসেলি। মোসেলি লক্ষ্য করেছেন যে পারমাণবিক সংখ্যার বিপরীতে রুট ভি এর প্লট একটি সরল রেখা দেয়, তাহলে ভি তার কি নির্দেশ করে? রুট ভি প্লেট একটি কি করে, সরল রেখা দেয়, তাহলে ভি তার কি নির্দেশ করে? না, ভি তার এক্স রে নির্গত ফ্রিকোয়েন্সি, এক্স রে নির্গত ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। 15 নম্বর, কোন অলিম্পিক গেমে ভারত একটি শুটিং ইভেন্টে প্রথম অলিম্পিক পদক পায়? শুটিং ইভেন্টে প্রথম অলিম্পিক পেয়েছিল, সেটা হচ্ছে এথেন্স 2004, এথেন্স 2004 অলিম্পিক গেমে। 16 নম্বর, যখন একটি নদী একটি নিচু সমভূমিতে পৌঁছায় তখন এটি মাটির ক্ষয় এবং অবক্ষয় অব্যাহত রাখে, এবং এই উভয় কারণে ফলে কয়েকটা নদী নালা তৈরি হয় এবং পরে এটি একটা ইউ আকৃতির হ্রদ তৈরি করে। তো প্রধান নদী থেকে বিচ্ছিন্ন হয়, এটিকে কি বলা হয়? তো অনেকে কোশ্চেনের যে ডিসটেন্সটা দেখে, মানে কোশ্চেনটা এত বড়, যেটা দেখেই তারা কিন্তু কোশ্চেন না পড়ে চলে যাবে, ওটার অ্যান্সার করবে না। যদি পরবর্তীতে সমস্ত অ্যান্সার করে দেওয়ার পরে সময় হয়, তখন সে এসে কিন্তু ওটা দেখবে, পড়বে, তারপরে অ্যান্সার করবে। কিন্তু অ্যান্সারটা খুবই সহজ, তোমরা যেটা ছোটবেলা থেকেই পড়ে এসছো। যেটা হচ্ছে ধরো এই যে এরকম সোজা যেতে যেতে এইভাবে যদি মার্ক ধরে এইভাবে যায়, তখন কি হয় না, এই যে নদী প্রবাহিত হতে হতে এটা কিন্তু পরবর্তীতে এটা সোজাভাবে বইতে থাকে, তখন এই যে এই পোর্শনটা এটা একটা নালায় পরিণত হয়। তখন এটা দেখতে কিসের মতো হয় না, অশ্বের খুরের মতো তৈরি হয়, তার জন্য এটা কি বলা হয় না, অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়, তাই কি না? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আনসারটা খুবই সহজ ছিল, কোশ্চেনটা পড়লে, একবার পড়লেই তোমরা কিন্তু ওটার অ্যান্সারটা করে দিতে পারবে। তো কোশ্চেন বড় দেখে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। যদি প্রথম মনে হয় যে বড় কোশ্চেন, ওটা বাদ দিয়ে বাকি অ্যান্সারগুলো করব, করে এসে তারপরে এটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। এবার কিছু কিছু যে অর্থনীতির কোশ্চেনগুলো আছে, যেগুলো একটু বুঝতে সমস্যা হয়, যেগুলো অ্যান্সার তোমাদের অনেকে জানা থাকে না, তো সেই সকল কোশ্চেনগুলো কিন্তু তুমি ছেড়ে দিয়ে আসতে পারো, সেগুলোতে কোনো সমস্যা নেই, সেগুলো তুমি ছেড়ে দিয়ে আসতেই পারো। আর যেগুলো এ সকল কোশ্চেন, যেমন ভূগোলের কোশ্চেনটা খুবই ইজি ছিল, ওটা আনসার করা যায়। এবার দেখো 17 নম্বর কোশ্চেন, ফাহিয়েন। ফাহিয়েন একজন চীনা বৌদ্ধ তীর্থযাত্রী ড্যাশ থেকে স্বদেশে অর্থাৎ চীন ফিরে যাত্রা শুরু করেন, স্বদেশে ফিরে যাত্রা শুরু করেছিলেন, বলো ড্যাশ থেকে। ফাহিয়েন একজন চীনা বৌদ্ধ তীর্থযাত্রী যিনি বাংলা থেকে স্বদেশে ফিরে যাওয়ার যাত্রা শুরু করেছিলেন। লন্ডনে ব্রিটিশ সরকার কর্তৃক প্রথম গোল টেবিল সম্মেলন কবে হয়েছিল? লন্ডনে ব্রিটিশ সরকার কর্তৃক প্রথম যে গোল টেবিল সম্মেলন, এটা হয়েছিল নভেম্বর 2030, 2030 বলছি 1930, 1930 সালে হয়েছিল। 1930 সালে নভেম্বর থেকে 1931 সালে জানুয়ারির মধ্যে লন্ডনে প্রথম গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আলী জিন্নাহ, নামটা মনে রাখো, মোহাম্মদ আলী জিন্নাহ এবং বি আর আম্বেদকরও অংশগ্রহণকারী ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম রাউন্ডের সম্মেলনে অংশ নেয়নি, প্রথম রাউন্ডের সম্মেলনে অংশ নেয়নি। সম্মেলন বয়কট করার কারণ কি ছিল না, হচ্ছে আইন অমান্য আন্দোলনে জড়িত থাকার কারণে কংগ্রেস নেতাদের কারারুদ্ধ করা হয়েছিল, কংগ্রেস নেতাদেরকে কারারুদ্ধ করা হয়েছিল, তার জন্য তারা প্রথম রাউন্ডের সম্মেলনে অংশ নেয়নি। নিচের কোনটি খাদ্যে ফাইবারের ভূমিকা পালন করে? খাদ্যে ফাইবারের ভূমিকা পালন করে নিচের কোনটি? হজম এবং অন্ত্রের নিয়মিততা বৃদ্ধি করা, হজম এবং অন্ত্রের নিয়মিততা বৃদ্ধি করা। ললিতা জে রাও নিম্নলিখিত কোন ঘরানার সাথে যুক্ত? ললিতা জে রাও, তো ইনি হচ্ছেন আগ্রা ঘরানা, আগ্রা ঘরানার সাথে যুক্ত। তো আমাদের পিডিএফ যদি পারচেজ করো, তো ওখানে কিন্তু ঘরানা থেকে আমি এবছর ঘরানা থেকে দেখছি, গত বছরও কোশ্চেন এসেছিল, এবছরও এসছে, এই জন্য ঘরানা থেকে কিন্তু একটা টপিক রাখা হয়েছে।
বুঝলে? ঘরানা থেকে টপিক রেখেছি। তো তোমরা যারা পিডিএফগুলো নিয়েছো তো অবশ্যই পড়ো ওগুলো ভালো করে। ২১ নম্বর কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি ভারতীয় সংবিধানের একক বৈশিষ্ট্য? নিচের কোনটি ভারতীয় সংবিধানের একক বৈশিষ্ট্য? তো সেটা হচ্ছে একক নাগরিকত্ব। একক নাগরিকত্ব। অপশন নাম্বার ২ সঠিক অ্যান্সার। ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের বৈশিষ্ট্যটি ব্রিটিশ সংবিধান থেকে ধার করা হয়েছে। এটাও মনে রাখো, ব্রিটিশ সংবিধান থেকে ধার করা হয়েছে এই যে একক নাগরিকত্বের বৈশিষ্ট্য। ২২ নম্বর রাজতরঙ্গিনী। তো রাজতরঙ্গিনী যেটা হচ্ছে কাশ্মীরের রাজাদের একটি প্রাণবন্ত বিবরণ। কাশ্মীরের রাজাদের, এটাও মনে রাখো। ড্যাশ ভাষায় কলহন রচনা করেছিলেন? তো রাজতরঙ্গিনী রচনা করেছিলেন কে? কলহন। কোন ভাষায় কলহন করেছিলেন? সংস্কৃত ভাষায়। তাহলে সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনী রচনা করেছিলেন কে? কলহন। নিচের কোন বিকল্পটি কলাম এ এবং কলাম বি সাথে সঠিকভাবে আমাদেরকে মিলাতে হবে? এতে রয়েছে যে সাধারণ নাম আর বিতে রয়েছে বৈজ্ঞানিক নাম, বিজ্ঞানসম্মত নাম। কাটল ফিশ। কাটল ফিশের বিজ্ঞানসম্মত নাম কি হবে? কাটল ফিশের বলো। সেপিয়া। কি হবে? সেপিয়া। সেপিয়া হবে। সিলভার কাপ। সিলভার কাপের কি হবে? সিলভার কাপের হবে অপশন নাম্বার ডি, লেপিসমা। লেপিসমা হবে। ডেভিল ফিশ। ডেভিল ফিশের হবে মৌবুলা। আর হচ্ছে ক্যাটফিশের হবে সিলুরিফন্স। সিলুরিফন্স। ক্যাটফিশের। তাহলে এখানে ১ এর সঙ্গে সি, ২ এর সঙ্গে ডি, ৩ এর সঙ্গে বি। ৩ এর সঙ্গে বি রয়েছে এটাতে। ৩ এর সঙ্গে বি এবং ৪ এর সঙ্গে এ। অপশন নাম্বার ২ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও ২৪ নম্বরে। দিল্লিতে কুতুবের পশ্চিমে অবস্থিত সুলতান ঘড়ি সমাধিটি পাঁচিল ঘেরা বেষ্টনীর মধ্যে একটি দুর্গের মতো, যার প্রবেশপথে বুরুজ রয়েছে এবং মাটির নিচে ড্যাশ সমাধি কক্ষ রয়েছে। মাটির নিচে অষ্টভুজাকার সমাধি কক্ষ রয়েছে। তারপরে লাস্ট কোশ্চেন আজকে ক্লাসে, দ্য ক্লাইমেট স্মার্ট সিটিজ অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক 2.0 ভারত জুড়ে কতগুলি শহরকে মূল্যায়ন করবে? কতগুলো শহরকে? ১০০ খানা। ১০০ খানা শহরকে মূল্যায়ন করবে। তো এই ছিল আজকের ২৫ খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। প্রত্যেকটা কোশ্চেন নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে। বলো, শুরুতেই বলেছিলাম কোশ্চেনগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। খুবই সুন্দর, সুন্দর কোশ্চেন দিয়েছি আজকে এই শিফটটাতে। তো যদি ভালো লেগে থাকে, যারা এখনো ক্লাসটাকে লাইক করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলো। তার সঙ্গে ক্লাসগুলো বন্ধুদের মাঝে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর আমাদের এই পিডিএফগুলো পারচেজ করতে চাও বা আমাদের ব্যাচে যুক্ত হতে চাইলে তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।